একবার কল্পনা করুন, এমন একটি পথ যা শুষ্ক মরুভূমি, ঘন রেইন ফরেস্ট, উঁচু নিচু ও বরফাবৃত পার্বত্য অঞ্চল, মালভূমি এবং সমতল ভূমি ভেদ করে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। যে পথ গোটা দুটি মহাদেশকে এক সূত্রে গেঁথেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বলছিলাম পৃথিবীর দীর্ঘতম মহাসড়কের কথা, যা পৃথিবীব্যাপী প্যান আমেরিকান হাইওয়ে নামে পরিচিত। উত্তর আমেরিকার আলাস্কার প্রদুভে থেকে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার উশুয়াইয়া পর্যন্ত বিস্তৃত এই প্যান আমেরিকান হাইওয়েটি পৃথিবীর দীর্ঘতম মহাসড়ক নেটওয়ার্ক সিস্টেম। উত্তর আমেরিকার উত্তরতম প্রান্ত থেকে দক্ষিণ আমেরিকার দক্ষিণতম প্রান্ত পর্যন্ত বিস্তৃত এই মহাসড়কটির দৈর্ঘ্য প্রায় 30,000 কিলোমিটার বা 19,000 মাইল। মহাসড়কটি উত্তর থেকে দক্ষিণে যেতে যেতে উত্তর, দক্ষিণ ও মধ্য আমেরিকার অন্তত 15টি দেশ এবং 8 থেকে 10টি টাইম জোন অতিক্রম করেছে। সুপ্রিয় দর্শক, চিরন্তন ভৌগোলিক সীমানার শৃঙ্খল ভেঙে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা প্যান আমেরিকান হাইওয়ের রোমাঞ্চকর এক যাত্রার মধ্য দিয়ে আজ আপনাদের সামনে তুলে ধরব মহাসড়কটির বিস্ময়কর সব তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আর কালচক্র চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন। প্যান আমেরিকান হাইওয়ে হল পৃথিবীর দীর্ঘতম মহাসড়ক যোগাযোগ ব্যবস্থার একটি বিশাল নেটওয়ার্ক, যা উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে সংযোগ স্থাপন করেছে। বিশ্লেষকদের মতে প্যান আমেরিকান হাইওয়ে হল প্যান আমেরিকানবাদ ধারণারই একটি পরিবর্তিত রূপ। এক্ষেত্রে একটি প্রশ্ন আসতে পারে যে এই প্যান আমেরিকানবাদ ধারণাটা কি? সহজভাবে বলতে গেলে প্যান আমেরিকানবাদ হল উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও ভ্রাতৃত্বের একটি ধারণা বা আদর্শ। আরও বিশদভাবে বলতে গেলে এটি একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক আন্দোলন, যা এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বৃহত্তর সংহতি ও পারস্পরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে থাকে। তাই বলাই যায় প্যান আমেরিকান হাইওয়ে শুধুমাত্র একটি মহাসড়ক নয়, বরং এটি আমেরিকানদের স্বপ্নের সেই প্যান আমেরিকানবাদ ধারণারই অঘোষিত এক স্মারক। অর্থাৎ বহু জাতি, ধর্ম ও বর্ণে মিশ্রিত আমেরিকান রাষ্ট্রসমূহের সেতুবন্ধন হিসেবেও কাজ করে এই প্যান আমেরিকান হাইওয়ে। প্যান আমেরিকান হাইওয়ে নির্মাণ প্রকল্পটি ছিল একটি বিশাল ও জটিল প্রকল্প। অর্ধ শতাব্দীরও অধিক সময় ব্যয়ে নির্মিত বিশাল এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছিল কয়েকটি ধাপে। চলুন সংক্ষেপে জেনে আসি কিভাবে বাস্তবায়িত হয়েছিল বিশাল এই প্রকল্পটি। প্যান আমেরিকান হাইওয়ের এই ধারণাটি প্রাথমিক পর্যায়ে একটি রেলপথের পরিকল্পনা ছিল। এর শুরুতে 1884 সালে মার্কিন কংগ্রেস একটি আন্তঃ আমেরিকান রেলওয়ে গড়ে তোলার জন্য একটি আইন পাশ করেছিল। এরপর 1889 সালে প্রথম প্যান আমেরিকান সম্মেলনে রেলপথের এই ধারণাটি নিয়ে আলোচনা হয়। কিন্তু 1903 সালে পানামা স্বাধীন হলে পানামা খাল খননের পর রেলপথের ধারণাটি পরিত্যক্ত হয়। সে সময় অটোমোবাইল এবং অন্যান্য যানবাহনের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে রেলপথের পরিবর্তে সড়কপথের ধারণাটি প্রাধান্য পেতে শুরু করে। এরপর প্রায় 2 দশক পর 1923 সালে পঞ্চম প্যান আমেরিকান সম্মেলনে রেলপথের প্রস্তাবটি বাতিল করে প্যান আমেরিকান হাইওয়ে সিস্টেম নির্মাণের প্রস্তাব করা হয়। পরবর্তীতে 1925 সালের 5 অক্টোবর আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে অনুষ্ঠিত প্রথম প্যান আমেরিকান হাইওয়ে নির্মাণ সংক্রান্ত সম্মেলনে এই ধারণাটি আরও ব্যাপকভাবে আলোচিত হয়। অবশেষে 1937 সালের 29 জুলাই প্যান আমেরিকান হাইওয়ে কনভেনশন স্বাক্ষরিত হয়। আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, এল সালভেদর, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, পেরু, কানাডা এবং যুক্তরাষ্ট্র এই কনভেনশনে স্বাক্ষর করে। এই কনভেনশনের মাধ্যমে দেশগুলো তাদের নিজ নিজ অংশে হাইওয়ে নির্মাণে সম্মত হয়, আর এরপরই শুরু হয় এই হাইওয়ে নির্মাণের কাজ। 1950 সালে মেক্সিকো প্রথম মহাসড়কটির মেক্সিকো অংশের কাজ সম্পন্ন করে। মহাসড়কের এই অংশটির মাধ্যমেই উত্তর আমেরিকার সাথে মধ্য আমেরিকার দেশগুলো সংযুক্ত হয়। এরপর 1963 সালের মধ্যেই মহাসড়কটি যানবাহন চলাচলের জন্য খুলে দিলেও সম্পূর্ণ কাজ শেষ হতে আরও বেশ কয়েক বছর সময় লেগে যায়। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে প্যান আমেরিকান হাইওয়ে নির্মাণে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল অগ্রগণ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগ, অর্থ ও কারিগরি সহায়তা মহাসড়কটি নির্মাণে ও সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু কেন মার্কিন যুক্তরাষ্ট্র এত আগ্রহ নিয়ে প্যান আমেরিকান হাইওয়ে নির্মাণ করেছিল?
মূলত উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশে নিজেদের নজরদারি বাড়ানো এবং বাণিজ্য, যোগাযোগ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যেই মহাসড়কটি নির্মাণে ব্যাপক আগ্রহী হয়ে উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে প্যান আমেরিকান হাইওয়ে নির্মাণের ব্যাপারে মার্কিনিরা অধিক আগ্রহী হয়ে ওঠে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। সে সময় হঠাৎ করেই উত্তর, দক্ষিণ ও মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা খাল অঞ্চলের মধ্যে। কারণ পানামা খাল ছিল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ জলপথ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান প্রভাব এবং এ অঞ্চলের কৌশলগত গুরুত্বের কারণেই এ অঞ্চলের দেশগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব আরও বৃদ্ধি পায়। এছাড়াও এ অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখতে, এ অঞ্চলের রাষ্ট্রগুলোকে কমিউনিস্ট প্রভাবমুক্ত রাখতে এবং এসব দেশের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ বাড়াতে হাইওয়েটি নির্মাণের প্রয়োজনীয়তা আরও গভীরভাবে অনুভব করে মার্কিন যুক্তরাষ্ট্র। মহাসড়কটি নির্মাণের পর এ অঞ্চলের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসে। বিশেষ করে এ অঞ্চলের বাণিজ্য বৃদ্ধি, পর্যটন শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মহাসড়কটি। তবে কোনো কোনো ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাবও দেখা গেছে, যেমন পরিবেশ দূষণ, স্থানীয় অধিবাসীদের জীবনযাত্রার ধরনের পরিবর্তন এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। প্যান আমেরিকান হাইওয়ে কিন্তু একক কোনো রুট নয়। মহাসড়কটি রয়েছে অসংখ্য শাখা প্রশাখা। এসব শাখা প্রশাখার মাধ্যমে মহাসড়কে যুক্ত প্রতিটি দেশের আভ্যন্তরীণ বিভিন্ন অঞ্চলের সাথে মহাসড়কটিকে যুক্ত করেছে। এসব দেশ তাদের আওতাভুক্ত মহাসড়কের অংশটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকে। আলোচনার এ পর্যায়ে এসে আপনি হয়তো মনে করতে পারেন যে এই প্যান আমেরিকান হাইওয়ে একটি নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ নেটওয়ার্ক, অর্থাৎ এর কোথাও কোনো ছেদ নেই। কিন্তু না, প্যান আমেরিকান হাইওয়ের দেহেও রয়েছে বিচ্ছেদের দাগ। হাইওয়েটি পানামা এবং কলম্বিয়াকে পৃথক করা ডোরিয়ান গ্যাপ নামক একটি দুর্গম এলাকার কারণে বিচ্ছিন্ন। কারণ অত্যন্ত দুর্গম এই অঞ্চলটি ঘন জঙ্গল ও জলাভূমি দ্বারা বেষ্টিত, আর এই দুর্গমতার কারণেই এখানে কোনো সংযোগ সড়ক নেই। অঞ্চলটি 160 কিলোমিটার দীর্ঘ এবং প্রায় 50 কিলোমিটার প্রশস্ত। দুর্গম ও ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে রাস্তা নির্মাণ অত্যধিক ব্যয়বহুল এবং পরিবেশগত ঝুঁকিও অনেক। তাই এখানে সড়ক নির্মাণে রাজনৈতিক ঐক্য গড়ে ওঠেনি। এছাড়া এ অঞ্চলে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠী ডোরিয়ান গ্যাপ এলাকায় সড়ক নির্মাণের জোরালো বিরোধিতা করে আসছে। তারা মনে করে এ অঞ্চলে সড়ক নির্মিত হলে এখানকার রেইন ফরেস্ট ধ্বংস হয়ে যাবে। এতে গ্রীষ্মমণ্ডলীয় রোগের বিস্তার ঘটবে এবং এ অঞ্চলের নিরাপত্তাও বিঘ্নিত হবে। ফলে এখানকার আদিবাসী জনগোষ্ঠীগুলোর জীবন ও জীবিকা হুমকির মুখে পড়বে। ডোরিয়ান গ্যাপ অতিক্রমের জন্য এখানে নৌকা, বিশেষ করে ফেরি এবং জাহাজের ব্যবস্থা রয়েছে। অধিকাংশ যাত্রী ফেরিতে চড়ে কলম্বিয়া বা ইকুয়েডরে যাত্রা করে থাকে। কিন্তু প্রশ্ন হলো, ডোরিয়ান গ্যাপ আসলে কতটা দুর্গম? অঞ্চলটি কি মোটরসাইকেল বা ছোট কোনো গাড়ি নিয়েও অতিক্রম করা যায় না? হ্যাঁ, মোটরসাইকেল কিংবা গাড়ি নিয়েও ডোরিয়ান গ্যাপ অতিক্রম করা সম্ভব। তবে এক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হলো দুর্গম ও বিপদসংকুল ভূপ্রকৃতির কারণে নিরাপত্তা ঝুঁকি। বিশেষ করে রাস্তাঘাট না থাকার কারণে স্থানীয় অপরাধী চক্র এবং মাদক চোরাচালানকারীদের অভয়ারণ্য এই অঞ্চলটি বেশ বিপজ্জনক। এছাড়া বিষাক্ত সাপ, পোকামাকড় ও অন্যান্য বিপজ্জনক বন্যপ্রাণী তো আছেই। প্যান আমেরিকান হাইওয়ে সম্ভবত ভ্রমণ পিপাসু মানুষের কাছে দুনিয়ার সবচেয়ে জনপ্রিয়, আকর্ষণীয় ও রোমাঞ্চকর স্থলপথ। তাই প্রতি বছর হাজার হাজার অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছুটে আসেন এখানে, যাদের মূল উদ্দেশ্য থাকে প্যান আমেরিকান হাইওয়ের সম্পূর্ণ পথটি অতিক্রম করা। কিন্তু হাইওয়েটি শুরু থেকে শেষ পর্যন্ত পাড়ি দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কষ্টসাধ্য ও দুঃসাহসিক একটি কাজ। কারণ মহাসড়কটি পাড়ি দেওয়ার দীর্ঘ যাত্রায় বিভিন্ন প্রাকৃতিক প্রতিবন্ধকতা এবং অপরাধীদেরও মুখোমুখি হতে হয়। অনেকেরই জানার কৌতূহল রয়েছে যে এত সব প্রতিবন্ধকতা উপেক্ষা করেও যারা দীর্ঘ এই পথটি পাড়ি দেওয়ার দুঃসাহসিক যাত্রায় অংশ নেন, তাদের আসলে সম্পূর্ণ পথটি পাড়ি দিতে কতটা সময় লাগে। বৈরী আবহাওয়া, দুর্গম ভূপ্রকৃতি আর কিছু অংশের রাস্তা খারাপ হওয়ায় স্বাভাবিকভাবেই প্যান আমেরিকান হাইওয়ের সম্পূর্ণ পথ পাড়ি দেওয়া অনেক কঠিন। এক্ষেত্রে ভ্রমণকারীদের অনেকেই মহাসড়কটির উত্তর প্রান্তে আলাস্কা থেকে তাদের ভ্রমণযাত্রা শুরু করেন। কিন্তু আলাস্কা অত্যন্ত দুর্গম ও প্রত্যন্ত হওয়ার কারণে বেশিরভাগ ভ্রমণকারী কানাডা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধাজনক স্থান থেকে তাদের ভ্রমণযাত্রা শুরু করেন। তবে প্যান আমেরিকান হাইওয়ের রোমাঞ্চকর এই যাত্রা আপনার কাছে ততক্ষণ উপভোগ্য হবে যতক্ষণ আপনার হাতে পর্যাপ্ত সময় আর অর্থ থাকবে।
কারণ মহাসড়কটির দুই পাশে এত দেশ আর এসব দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আপনাকে অর্থ এবং সময় তো ব্যয় করতেই হবে। প্যান আমেরিকান হাইওয়ের মতো সুদীর্ঘ এই মহাসড়কটি পায়ে হেঁটে পাড়ি দেওয়ার রেকর্ডও রয়েছে। রেকর্ড অনুযায়ী মাত্র 2 জন ব্যক্তি পায়ে হেঁটে সম্পূর্ণ এই পথটি পাড়ি দিয়েছিলেন। তাদের মধ্যে একজন হলেন প্রাক্তন ব্রিটিশ নাবিক জর্জ মেগান। তিনি ছিলেন প্যান আমেরিকান হাইওয়ের সম্পূর্ণ পথটি পায়ে হেঁটে পাড়ি দেওয়া প্রথম অভিযাত্রী। তিনি 1977 সালের 26 জানুয়ারি আলাস্কার ডেড হর্স থেকে যাত্রা শুরু করে 1983 সালের 17 সেপ্টেম্বর আর্জেন্টিনার টিয়েরা ডেল ফুয়েগোতে তার যাত্রা শেষ করেন। প্যান আমেরিকান হাইওয়ের 30,608 কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিতে তার সময় লেগেছিল 2,426 দিন বা 6 বছর 7 মাস। তার এই দীর্ঘ পদযাত্রাটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ফাস্টেস্ট জার্নি অফ ফুট হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। তবে স্বাভাবিক মোটরযাত্রায়ও প্যান আমেরিকান হাইওয়ে পাড়ি দিতে এবং আশেপাশের এলাকা ঘুরে দেখতে প্রায় 8 থেকে 15 মাস পর্যন্ত সময় লেগে যায়। আবহাওয়া ও দুর্গম ভূপ্রকৃতির ঝুঁকির পাশাপাশি দীর্ঘ এই হাইওয়েটির বেশ কিছু অংশ অপরাধীদের অভয়ারণ্য হিসেবেও পরিচিত। তাই ঝুঁকিপূর্ণ এসব এলাকাগুলোতে ভ্রমণকারীদের গাড়ি চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়। মেক্সিকোর চিয়াপাস তেমনি একটি ঝুঁকিপূর্ণ এলাকা। এটি মেক্সিকোর সর্বদক্ষিণের একটি রাজ্য। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত হলেও মেক্সিকোর এই রাজ্যটি চাঁদাবাজি, মাদক চোরাচালান, মানব পাচার এবং পিচ্ছিল ও বিপজ্জনক রাস্তার জন্য কুখ্যাত। রাজ্যটি অত্যন্ত দরিদ্র হওয়ায় এবং সরকারের খুব একটা নিয়ন্ত্রণ না থাকায় এখানে অপরাধ প্রবণতা অনেক বেশি। এছাড়া কোস্টারিকা ও আর্জেন্টিনা জুড়েও এমন বেশ কিছু অপরাধপ্রবণ এলাকা রয়েছে। 1994 সালে মুক্তিপ্রাপ্ত সর্বকালের অন্যতম সেরা ও অস্কারজয়ী সিনেমা ফরেস্ট গাম্পের সাথেও জড়িয়ে রয়েছে প্যান আমেরিকান হাইওয়ের একটি বিশেষ অংশ। সিনেমাটিতে ফরেস্ট গাম্প নামের একজন ব্যক্তির জীবন এবং তার বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার গল্প তুলে ধরা হয়। সিনেমাটির একটি বিখ্যাত অংশে দেখানো হয় ফরেস্টের প্রেমিকা তাকে ছেড়ে চলে যায়, আর এতে বেদনাহত ফরেস্ট বিরহ বেদনা দূর করতে হঠাৎ করেই দৌড়াতে শুরু করেন আর দৌড়ানোর জন্য বেছে নেন প্যান আমেরিকান হাইওয়েকে। 3 বছর 2 মাস 14 দিন 16 ঘন্টা দৌড়ানোর পর ফরেস্ট একটি জায়গায় এসে থেমে যান। সিনেমার এই দৃশ্যটি চিত্রায়িত হয়েছিল প্যান আমেরিকান হাইওয়ের যুক্তরাষ্ট্রের মন্টানা অংশের একটি স্থানে। পরবর্তীতে এই স্থানটিকেই ফরেস্ট গাম্পের নামানুসারে ফরেস্ট গাম্প পয়েন্ট নামকরণ করা হয়। প্যান আমেরিকান হাইওয়ের সবচেয়ে জনপ্রিয় ভিউ পয়েন্ট হলো এই ফরেস্ট গাম্প পয়েন্ট। পর্যটকরা প্যান আমেরিকান হাইওয়ে ভ্রমণের সময় এর একটি আইকনিক মুহূর্ত ধরে রাখতে সাধারণত এই পয়েন্টটিকেই বেছে নেন। অনেকে আবার এখানে এসে ফরেস্ট গাম্পের মতো করে ছবিও তোলেন। প্যান আমেরিকান হাইওয়ে কেবলই একটি মহাসড়ক নয়, বরং এটি এ অঞ্চলের মানুষের স্বপ্ন, সংযোগ আর অভিযানের প্রতীক। এমনকি এই মহাসড়কটি এটিও প্রমাণ করে যে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ভৌগোলিক সীমারেখা থাকলেও মানবিক সংযোগের মধ্যে কোনো সীমা নেই। আপনি যদি জীবনে কখনো রোমাঞ্চকর কোনো অভিযাত্রায় বের হতে চান, তাহলে আলাস্কার বরফ শীতল বাতাস থেকে শুরু করে পাতাগোনিয়ার শেষ বিন্দু পর্যন্ত আপনাকে হাতছানি দিয়ে ডাকবেই। দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার পেরু অংশের দুর্গম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে পাথরের তৈরি রহস্যময় ও প্রাচীন এক শহর। পঞ্চদশ শতকে ইনকা রাজাদের নির্দেশে নির্মিত এই শহরটি সাধারণ কোনো জনপদ ছিল না। সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 মিটার উঁচুতে নির্মিত এই শহরটি মাচু পিচু নামে পরিচিত। সুপ্রিয় দর্শক, রহস্যময় এই মাচু পিচু শহর নির্মাণের ইতিহাস এবং প্রায় 400 বছর ধরে বিশ্ববাসীর চোখের আড়ালে থেকে যাওয়ার ঘটনা সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। এ ধরনের আরও ভিডিও দেখতে কালচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কালচক্র চ্যানেলে আপনি কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান। দেখা হচ্ছে আপনার পছন্দের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।